শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি সবাইকে। একটি আ বিষয় সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আ বিচারপতিদের মধ্যে গতকালকে থেকে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে নিয়ে একটি আলাপ শুরু হয়েছে। এটি আগেও হয়েছিল কিন্তু মাঝখানের খুব একটা জোরালো কোনো অবস্থান ছিল না। কিন্তু গতকালকে থেকে হঠাৎ করেই আবার আলোচনাটি জোরালো হয়েছে। সেটি হচ্ছে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তিনি প্রধান উপদেষ্টা পদে যাচ্ছেন এবং তার কিছু আলামত তার সহকর্মীরা অর্থাৎ বিচারপতিরা দেখতে পাচ্ছেন এবং উপলব্ধি করছেন। কিন্তু সেটি ঠিক খুব দ্রুত সময়ের মধ্যে মানে ২-৪ দিনের মধ্যে নাকি আরো কিছুদিন সময় লাগবে সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে মোটামুটি একাধিক বিচারপতি যেই ধারণা দিয়েছেন তা অনুযায়ী সৈয়দ রিফাত আহমেদ তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদে যাচ্ছেন নির্বাচনকালীন সময়ের জন্য। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে যখন বাইরে থেকে চাপ আসছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে এই নির্বাচন নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে এর পরিপ্রেক্ষিতে এক ধরনের ধামাচাপা দেওয়া কিংবা এক ধরনের নতুন প্রক্রিয়ায় এই নির্বাচনটিকে নিয়ে আসার জন্য সৈয়দ রিফাত আহমেদকে শুধুমাত্র নির্বাচনকালীন সময়ে প্রধান উপদেষ্টা পদে বসিয়ে নির্বাচনটি তুলে নেওয়ার একটি চেষ্টা চালাচ্ছেন ডক্টর ইউনূস এবং সেভাবেই বলাও হয়েছে, এমনটাই উচ্চ আদালতে ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও সৈয়দ রিফাত আহমেদকে প্রধান উপদেষ্টা পদে পেতে চান, এমনটাও আলোচনা উঠে এসেছে। যদিও এর ভিত্তি কতটা এটি এখনই বোঝা একটু মুশকিল, তবে তত্ত্বাবধায়ক সরকারের যে একটি আলোচনা আলাপ যে জোরালো হচ্ছে এবং এটি যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় কিংবা আরো ২-৪ মাস ৬ মাস পরে হয় সেই নির্বাচনটি যে ডক্টর ইউনূসের অধীনে আর হচ্ছে না তা কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে গেছে। এখন প্রশ্ন একটি আছে, সেটি হচ্ছে যদি বর্তমান সরকার এবং সবকিছু যেভাবে এখন ডক্টর ইউনূসের হাতে আছে যদি সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সেনাবাহিনী এবং বিএনপি মিলে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসিয়ে দেয়, বর্তমান রাষ্ট্রপতি যিনি আছেন আমাদের এখন চেয়ারে, তাকে যে কোনো কারণ দেখিয়ে অপসারণ করে সেই পদে যদি ডক্টর ইউনূস বসে যান, তারপরে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ হন বা অন্য কে হন, সেটি কি খুব একটি বড় কোনো ব্যাপার হবে? এই প্রশ্নটি কিন্তু এখন বড় হয়ে উঠতে শুরু করেছে। কারণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে এতদিন সরানোর ব্যাপারে অনেক রফা দফা চলছিল, অনেক কিছু হচ্ছিল, কিন্তু সেনাপ্রধানের কারণেই বা সেনাপ্রধানের ইচ্ছাতেই এবং সেই ক্ষেত্রে আবার বিএনপিরও একটি সমর্থন ছিল যাতে করে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া না হয়। কিন্তু এখন ডক্টর ইউনূস এবং তার যারা আছেন এই যে জুলাই সনদের নামে এটি স্বাক্ষরের মধ্য দিয়ে তারা নিজেদের মতো করে একটি জায়গা তৈরির অবকাশ পেয়েছে, যার সূত্র ধরে সংসদ
বা কোনো ধরনের সংবিধানের জায়গায় তারা না গিয়ে বিশেষ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তারা সরিয়ে দিয়ে সেই জায়গায় বসতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং নির্বাচন উঠানোর জন্য, অর্থাৎ নির্বাচনটি উঠিয়ে সেইখানে বিএনপিকে বসিয়ে একটি মোটামুটি পর্যায়ে রাজনৈতিক সরকার আনার একটি আবহ তৈরি করবেন, এমনটাই কিন্তু উপদেষ্টাদের মুখ থেকেও কিন্তু শোনা গেছে। এমনকি গতকালকেও এই যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও কিন্তু বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের ফেরার কাজ খুব দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে। ফলে সৈয়দ রাফাত আহমেদকে যদি প্রধান উপদেষ্টা পদে নেওয়া হয়, যেটি আলোচনা আছে, তিনি নির্বাচন শেষে আবার বিচারাঙ্গনে ফিরে আসবেন। এর আগেও কিন্তু এমনটা নজির আছে। তো সেই জায়গা থেকে এই আলোচনাটি, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে যে আলোচনাটি গতকালকে থেকে জোরালো হচ্ছে, সেটির আসলে বাস্তবায়ন কিভাবে হয়, কখন হয়, সেটি দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর যদি সত্যি তাই হয় এবং রাষ্ট্রপতি পদে যদি ডক্টর ইউনূস চলে যান, আসলে পরিস্থিতি কোন দিকে মোড় নিবে, সেই নির্বাচন ফেব্রুয়ারিতে কিংবা তারপরে কবে হবে, এটি কিন্তু আরেকটি বড় অনিশ্চয়তার মধ্যেই চলে যাবে। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মহামান্য রাষ্ট্রপতির বিবৃতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরছেন, উপদেষ্টারা চিন্তিত, এই প্রসঙ্গটি নিয়ে। আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন যে মহামান্য রাষ্ট্রপতি কদিন আগে বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে কথা বলেছিলেন। এই কথার প্রেক্ষিতে মতিউর রহমান চৌধুরী তার সম্পাদিত একটি ম্যাগাজিনে তিনি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন, জনতার চোখ, একটি রাজনৈতিক ম্যাগাজিন। তিনি লিখেছেন প্রচ্ছদ প্রতিবেদন, উনি তো কিছুই বলে গেলেন না শিরোনামে। এই প্রচ্ছদ প্রতিবেদনটি নিয়ে আজ সারা দেশে তোলপাড়। এই প্রচ্ছদ প্রতিবেদনে মতিউর রহমান চৌধুরী লিখেছেন যে রাষ্ট্রপতির সাথে কথা প্রসঙ্গে রাষ্ট্রপতি একটি পর্যায়ে বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ আমার কাছে নেই। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন মহামান্য রাষ্ট্রপতির কাছে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি সেই পদত্যাগ পত্রের কোনো চেহারা দেখেননি। সত্য কথাই তিনি বলেছেন। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী একাধিক ফোন আলাপে একথা বলেছেন যে সংবিধানের 57 অনুচ্ছেদ অনুযায়ী আমার পদত্যাগ হয়নি। তার কথার মধ্যে অত্যন্ত জোর ছিল। জোরটা কেন ছিল আজকে সেটি বোঝা গেল। আর এই ঘটনার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে এসে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নেওয়াটা আরো সহজ হয়ে গেল। শুধু তাই নয়, দেশের জনগণ মনে করছে যে যেহেতু তিনি পদত্যাগ করেননি, তিনি এসে দায়িত্ব নিন। আমি আজকে একটি জরিপ চালিয়েছি, সেই জরিপের ফলাফলটা যদি আপনারা দেখেন তাহলে অবাক হবেন। সেই জরিপ ফলাফল অনুযায়ী 96% মানুষ বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসুন এবং তিনি দায়িত্ব নিন। মাত্র 4% মানুষ বলছে যে না। কারা বলছে আপনারা বুঝুন। এইসব যখন ঘটনা ঘটছে তখন আজকে বিকেলে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একটি সংবাদ ব্রিফিং দেখলাম বা শুনলাম। সেই সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ নজরুলের কপালে ভাঁজ। উপদেষ্টা আসিফ নজরুল চিন্তিত। শুধু উপদেষ্টা আসিফ নজরুল নয়, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে পুরো উপদেষ্টার পরিষদের কপালে চিন্তার ভাঁজ। এখন কি হবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পদত্যাগ করেননি, তিনি ফিরে আসবেন।
আমরা কোথায় যাব? এবং এটিও তাদের মধ্যে কাজ করছে যে আমরা তো সংবিধান লঙ্ঘন করেছি, সংবিধান লঙ্ঘন করে এই দায়িত্ব নিয়েছি। এই সংবিধান লঙ্ঘন করার শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে, মৃত্যুদণ্ড। এসব নানা কারণে চিন্তার ভাঁজ পড়ে গেছে। এই চিন্তার প্রেক্ষিতে আসিফ নজরুলকে বলতে শুনলাম যে মহামান্য রাষ্ট্রপতি 5 অগাস্ট বলেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আজকে 2.5 মাস পরে তিনি বলছেন যে তিনি পদত্যাগ করেননি। যখন এই কথা বলছেন তখন আসিফ নজরুল প্রশ্ন তুলেছেন যে মহামান্য রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, মহামান্য রাষ্ট্রপতি অসুস্থ বা সুস্থ আছেন কিনা। আমি মেনে নিলাম যে মহামান্য রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন কিংবা রাষ্ট্রপতি অসুস্থ, মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছেন আসিফ নজরুলের কথায়। কিন্তু আসিফ নজরুল, আপনাকে প্রশ্ন যে আপনি যে এখন আইন মন্ত্রণালয়ের হর্তাকর্তা হয়ে গেছেন, আপনি কিসের ভিত্তিতে দায়িত্ব পালন করছেন? আপনি সংবিধান লঙ্ঘন করে একটা দায়িত্বে এসেছেন এবং দায়িত্বটি পালন করছেন। মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের আলোকেই এখন পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আপনি তাকে অপসারণের কথাও বলছেন। আপনি সংবিধান লঙ্ঘনকারী, আবার অপসারণের কথা বলছেন। রাষ্ট্রপতিকে অপসারণ করা কি এত সহজ কাজ? আপনারা পদে এসে দায়িত্ব নেওয়ার পর থেকেই আপনারা রাষ্ট্রপতিকে অপসারণ করার সুর তুলছেন, কিন্তু সেই সুর লাগছে না। সমন্বয়কদের রাস্তায় নামিয়ে দিচ্ছেন, সমন্বয়কদের সুর তুলতে বলছেন, সাউন্ড করতে বলছেন যে রাষ্ট্রপতির অপসারণ চায়, কিন্তু পারছেন না। পারছেন না কেন? সংবিধান। রাষ্ট্রপতিকে অভিশংসনের এই মুহূর্তে কোনো উপায় নেই। এবং আরেকটি সবচেয়ে ইতিবাচক দিক, আমি এর আগের বক্তব্যে বলেছি যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমি দেশপ্রেমিক শব্দটাই ব্যবহার করব, যদি দেশপ্রেমিক না হতো তাহলে আরো নানা রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন পর্যন্ত চলে যেতে পারত। সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন বাঁচিয়েছে। সেনাবাহিনী বা সেনাপ্রধান চাইছেন না যে অসাংবিধানিকভাবে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করা হোক। এজন্য আজকে পর্যন্ত আপনারা গত 2 মাস লেগে আছেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করবেন, কিন্তু আজকে পর্যন্ত পারেননি। আপনি যে অপসারণের কথা আজকে বলছেন, সেই অপসারণের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হয় অথবা রাষ্ট্রপতির নিজে পদত্যাগ করতে হয়, কিন্তু কোনো পথ খোলা নেই সাংবিধানিক পদ্ধতিতে। কোনো পথ কিভাবে খোলা নেই? সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করেন কার কাছে? স্পিকারের কাছে। স্পিকার এই মুহূর্তে নেই। রাষ্ট্রপতির পদত্যাগ বা পদ শূন্য হলে দায়িত্ব কে নেন? স্পিকার। স্পিকার এই মুহূর্তে নেই। অনেকে বলবেন যে স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার আছে, কিন্তু ডেপুটি স্পিকারকে আপনারা নজিরবিহীন অন্যায়ভাবে জেলে বন্দি করে রেখেছেন। ডেপুটি স্পিকারেরও সেই ভূমিকা পালন করার সুযোগ এই মুহূর্তে নেই। আবার যে অভিশংসন বা অপসারণের কথা বলছেন, অপসারণেরও পথ কিভাবে নেই, আমরা একটু সংবিধান দেখে আসি, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। সংবিধানের 52 অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতির অপসারণের কথা সুস্পষ্ট করে বলা আছে। রাষ্ট্রপতির অভিশংসন প্রসঙ্গে 52(1) অনুচ্ছেদে বলা হয়েছে, এই সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাইতে পারিবে। ইহার জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অনুরূপ অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করিয়া একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদান করিতে হইবে। স্পিকারের নিকট অনুরূপ নোটিশ প্রদানের দিন হইতে 14 দিনের পূর্বে বা 30 দিনের পর এই প্রস্তাব আলোচিত হইতে পারিবে না এবং সংসদ অধিবেশনরত না থাকিলে স্পিকার অবিলম্বে সংসদ অধিবেশন আহ্বান করবেন। আসিফ নজরুল আরেকটি কথা বলেছেন যে রাষ্ট্রপতি কি সুস্থ কিনা, এই সুস্থতা অসুস্থতার ক্ষেত্রেও অভিশংসন করা যায় এবং অভিশংসন করতে হলে সংসদের প্রয়োজন হয়। এ প্রসঙ্গে সংবিধানের 53 অনুচ্ছেদে অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণের
কথা বলা হয়েছে, সেটি হচ্ছে 53(1) অনুচ্ছেদে বলা হয়েছে, শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে তাহার পদ হইতে অপসারিত করা যাইতে পারিবে। ইহার জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে কথিত অসামর্থ্যের বিবরণ লিপিবদ্ধ করিয়া একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদান করিতে হইবে। অর্থাৎ দর্শক, আপনারা যারা শুনলেন তারা কি বুঝলেন? রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে প্রথমত লাগে সংসদ, দ্বিতীয়ত লাগে সংসদ, তৃতীয়তই লাগে সংসদ, লাগে স্পিকার। এই মুহূর্তে সংসদ নেই, স্পিকার নেই, অর্থাৎ রাষ্ট্রপতিকে অপসারণ করানোর পথ এক প্রকার রুদ্ধ। আর এজন্যই উপদেষ্টা পরিষদ, আসিফ নজরুল থেকে শুরু করে প্রধান উপদেষ্টা, পুরো উপদেষ্টা পরিষদ চিন্তিত এখন কি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি তো ফিরে আসবেন এবং দেশের জনগণের মধ্যে সেই প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, তৈরি হচ্ছে, পালাবার পথ নেই। এই মুহূর্তে এ পর্যন্তই।